ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচন হবে কিনা এ নিয়ে সাধারণ মানুষের মনে যথেষ্ট সংশয় এবং প্রশ্ন আছে। অনেকে বিশ্বাস করতে চাইছেন না, বলতে গেলে কেউ আসলে বিশ্বাস করতে চাইছেন না বা বিশ্বাস করতে পারছেন না যে সত্যি সত্যি ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই সংশয়, অনিশ্চয়তা, অবিশ্বাস থাকা সত্ত্বেও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। ৩০০টি আসনের মধ্যে ২৩৭টি আসনে দল কাদেরকে মনোনয়ন দিল প্রার্থী হিসাবে তাদের একটি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। অবশ্য দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি হচ্ছে প্রাথমিক তালিকা। তার মানে হচ্ছে যে এই যে তালিকাটি করা হয়েছে সেই তালিকায় রদবদল হতে পারে কিংবা রদবদল করার একটি সুযোগ রাখা হয়েছে। সেই কারণে এটিকে চূড়ান্ত তালিকা বলা হচ্ছে না, প্রাথমিক তালিকা বলা হচ্ছে। ৬৩টি আসন এখনও শূন্য রাখা হয়েছে। সেই ৬৩টি আসন কেউ কেউ বলছেন যে এনসিপি কিংবা অন্যান্য দলের সঙ্গে যদি কোনো ধরনের জোট হয় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আবার কেউ কেউ বলছেন যে শেষ মুহূর্তে এই যে প্রার্থিতা ঘোষণা করা হলো বা প্রার্থীদের নাম ঘোষণা করা হলো তা নিয়ে দলের মধ্যে কী ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেগুলো সামাল দেওয়ার জন্য হয়তো এগুলো প্লাস মাইনাস করা হবে। তবে এখন পর্যন্ত যে তালিকাটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে মোটামুটিভাবে বেশ ইতিবাচক আলোচনা আছে, কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নও আছে। আমি এই বিষয়গুলোতে আলোচনায় আসবো, কিন্তু তার আগে বিএনপি যখন তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলো তার আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আপনারা পত্রিকায় পড়েছেন নিশ্চয়ই, খবরে জেনে থাকবেন যে গত শনিবার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ৩ বাহিনীর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে একটি বৈঠক করেছেন। প্রায় ২ ঘন্টারও বেশি সময় ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন। সরকারিভাবে একটি প্রেস নোট দিয়ে সেই বৈঠক নিয়ে কিছু তথ্য জনগণের সামনে প্রকাশ করা হয়েছে। তবে বিভিন্ন সূত্রগুলো এই বৈঠক সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য আমার সঙ্গে শেয়ার করেছেন। আবার আজকে দেখলাম যে ঢাকার জাতীয় ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশ এই নিয়ে একটি চমৎকার রিপোর্ট প্রকাশ করেছে। আমি ঠিক সেই রিপোর্টটাকে যদি উদ্ধৃত করি তাহলে সেই রিপোর্টে বলা হয়েছে যে ৩ বাহিনীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যেই কথা বলা হচ্ছে যে ফেব্রুয়ারির ফার্স্ট হাফে প্রথম ভাগে যে নির্বাচনের কথা বলা হচ্ছে তা থেকে নির্বাচন এক বিন্দু পিছানো যাবে না, সেই সময়ের মধ্যেই নির্বাচন হতে হবে। ৩ বাহিনীর পক্ষ থেকে এটি এক ধরনের আলটিমেটাম হিসাবেই দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি গত ডিসেম্বর মাসে তার যেসব আর্মড ফোর্সেসের মেম্বাররা সারা দেশে, সেনাবাহিনীর সদস্যরা সারা দেশে দায়িত্ব পালন করছেন, দে আর অ্যাডজাস্টেড, তিনি ঠিক এই শব্দটি ব্যবহার করেছেন বলে বিভিন্ন সূত্রগুলো বলছে যে দে আর অ্যাডজাস্টেড, তারা সেখানে আর থাকতে চায় না, ডিসেম্বরে আমি তাদেরকে উঠিয়ে নিয়ে আসবো, এমন এক ধরনের একটা আলাপ আলোচনা হয়েছিল। কিন্তু যেহেতু নির্বাচনটি ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে, কাজেই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের তারিখ পর্যন্ত তারা মাঠে থাকবে। কাজেই তাদেরকে আমরা দ্রুত, দে আর রেডি টু গো ব্যাক টু দ্য ক্যান্টনমেন্ট, সো কাজেই ব্যারাকে যেহেতু তারা ফিরে আসবে বা ফিরে আসার ব্যাপারে ফয়সালা হয়ে আছে, কাজেই নির্বাচন কোনোভাবেই পেছানো যাবে না এবং নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, নির্বাচনে যাতে কোনো ধরনের ভায়োলেন্স না হয়, কোনো ধরনের কারসাজি না হয়, সে ব্যাপারে সেনাবাহিনী বা ৩ বাহিনী ভূমিকা রাখবে সেটি তারা স্পষ্ট করে বলেছেন। এবং এটিও তারা বলেছেন যে সেনাবাহিনী তার কাজ করবে, সরকারকে পুরোপুরি নিরপেক্ষ থাকতে হবে। সেনাবাহিনী যখন অ্যাকশনে যাবে তখন সরকারের দিক থেকে কারো ব্যাপারে কোনো ধরনের তদবির করা যাবে না, কাউকে কোনো ধরনের প্রোটেকশন দেওয়া যাবে না। সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টা সেটিতে এগ্রি করেছেন যে তার সরকার কিংবা তিনি কোনোভাবেই সেনাবাহিনীর কাজে কোনো হস্তক্ষেপ করবে না কিংবা কারো পক্ষে কোনো অবস্থান নেবে না। ৩ বাহিনীর পক্ষ থেকে আরও একটি সতর্কবার্তা প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে জুলাই সনদ কিংবা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বা কারো কোনো রাজনৈতিক দাবি নিয়ে কোনো অবস্থাতেই যাতে এমন পরিস্থিতি তৈরি না হয় কিংবা নির্বাচনের যে স্ক্যাজুয়াল যেটি বলা হচ্ছে, নির্বাচনের সময়সীমা যেটি বলা হচ্ছে, সেটি যাতে কোনো ধরনের ব্যাহত না হয় সেটি তারা চান না, সেটি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর বা ৩ বাহিনীর স্পষ্ট অবস্থান, সরকারকে 100% নিরপেক্ষ থাকতে হবে, কারো পক্ষে কোনো ধরনের ভূমিকা তারা রাখতে পারবেন না, সেটি সেনাবাহিনী বরদাস্ত করবে না। অপরদিকে
যেই কথাটি বলা হচ্ছে যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং জুলাই সনদ কিংবা কোনো কিছু নিয়ে কোনো তাল্লিবাল্লি করা যাবে না, কোনো টালবাহানা দেখিয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা কোনো কিছু করা যাবে না। দর্শক, শনিবার রাতের সেই বৈঠকের পর সোমবার উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসেছিল এবং তখন একটি খবর চাউর হয়েছিল যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রেস কনফারেন্স করা হবে জরুরি বৈঠকের পর। এবং অনেকে মনে করেছিলেন, আমার সাংবাদিক বন্ধুরা অনেকে ভাবতে শুরু করেছিলেন যে প্রধান উপদেষ্টা প্রেস কনফারেন্স করবেন। কিন্তু তাদের এই প্রায় 1.5 বছর সময়েও এই জিনিসটি তারা বোধহয় বুঝে উঠতে পারেননি। ডক্টর ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি বাংলাদেশের কোনো মানুষের কাছে, বাংলাদেশের কাছে তিনি জবাবদিহি করার জন্য কোনো প্রস্তুত নন। যে কারণে তিনি বাংলাদেশি মিডিয়ার সঙ্গে তিনি কোনো কথাবার্তা বলেন না এবং তিনি কোনো যে প্রেস কনফারেন্স করবেন, সেই প্রেস কনফারেন্স মানে হচ্ছে বাংলাদেশের সঙ্গে তিনি কথা বলছেন, সেটি তিনি করতে রাজি না। তার মনের মধ্যে বাংলাদেশ নেই। ফলে শেষ পর্যন্ত আসিফ নজরুল সেই প্রেস ব্রিফিং করেছেন এবং সেই প্রেস ব্রিফিংয়ের বক্তব্যটিও অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অবশ্যই। সেখানে তারা বলেছেন যে তারা চাইছেন যে রাজনৈতিক দলগুলো আছে মাঠে, তারা যেসব বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে মতদ্বৈততা আছে, মতবিরোধ আছে, জুলাই সনদ, গণভোট আগে হওয়া পরে হওয়া, পিআর পদ্ধতিতে নির্বাচন, সংস্কার, নানা কিছু নিয়ে তাদের মধ্যে অনেক ধরনের মতবিরোধ আছে এবং সেগুলো নিয়ে তারা যাতে নিজেদের মধ্যে আগামী 1 সপ্তাহের মধ্যে একটি সমঝোতায় পৌঁছেন। যদি না হয় তাহলে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। দর্শক, এই যে একটি এক ধরনের একটি হুমকি রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এক ধরনের একটা হুমকি দেওয়া হয়েছে। এবং আমাকে আজকেই আসলে ঢাকার একজন বন্ধু প্রশ্ন করছিলেন যে হঠাৎ করে এত শক্ত গলায় কথা বলছে, সেটি কি প্রধান উপদেষ্টা ভয় পেয়ে এইভাবে হুমকি দিচ্ছেন, নাকি কোথাও থেকে কোনো ধরনের সাহস পেয়েছেন, শক্তি পেয়েছেন, সেই কারণে এত হুমকি দিচ্ছেন? আবার এই প্রশ্নটি কিন্তু আছে অনেকের মনেই যে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ তারা নিজেরা, তাদের একটা পক্ষ আছে, তারা নিরপেক্ষ না। এখন এই যে দুই রাজনৈতিক দলগুলো যদি সমঝোতায় পৌঁছতে না পারে, তাহলে প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা পরিষদ একটি সিদ্ধান্ত জানিয়ে দেবেন, সেই সিদ্ধান্তটি যে নিরপেক্ষ হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে, সেটি ভাববার তো কোনো কারণ নেই। কারণ ইতিমধ্যে তারা কাজ করবে, বিশেষ করে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা প্রমাণ করেছেন যে তিনি এনসিপির প্রতি বায়াসড, তিনি জামাতের প্রতি বায়াসড। বিএনপির প্রতি তার তেমন একটা বায়াসনেস নেই প্রশাসনে। জামাত এনসিপির প্রতি বায়াসড লোকের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে ডক্টর ইউনূস যদি সিদ্ধান্ত দেন বা উপদেষ্টা পরিষদ যদি সিদ্ধান্ত দেন, তাহলে দেখা যাবে তারা সেই সিদ্ধান্তটি বিএনপির বিপক্ষে দিচ্ছেন এবং তার মানে হচ্ছে যে সুকৌশলে সেখানে হয়তো এক ধরনের একটা অস্থিরতা তৈরির চেষ্টা তিনি করবেন, যেটি নির্বাচনে ইম্প্যাক্ট করতে পারে। কিন্তু অপরদিকে সেনাবাহিনীর সেই সতর্কবার্তা তো আছেই, যেন জুলাই সনদ নিয়ে কিংবা কোনো ধরনের রাজনৈতিক ইস্যু নিয়ে কোনো ধরনের এমন পরিস্থিতি তৈরি না হয় যেটি নির্বাচনকে ইম্প্যাক্ট করতে পারে। এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড, এই যে একটি অবস্থা, এই অবস্থার মধ্যেই আসলে বিএনপি তার 237 আসনের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় আমি যতটুকু দেখেছি বা বিএনপি মির্জা ফখরুল ইসলাম নিজেও দাবি করেছেন এবং আমি দেখলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় যারা রাজনীতির বিশ্লেষণ করেন তারা অনেকেই বলেছেন যে এই যে মনোনয়নটি যে প্রার্থী তালিকাটি দেওয়া হয়েছে সেটি মোটামুটি প্রবীণ নবীনের সমন্বয়ে এবং নানাভাবে অন্তত 81 জন প্রার্থী আছেন যারা একেবারেই ফর দ্য ফার্স্ট টাইম দে আর অ্যাপিয়ারিং ইন দ্য পাবলিক ইলেকশন, ফর দ্য ফার্স্ট টাইম তারা কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। সো এটি বিএনপির জন্য এক ধরনের চ্যালেঞ্জিং, আবার নতুন মুখ আনার একটি চেষ্টাও বটে। ফলে সামগ্রিকভাবে যে প্রার্থীতা অনেক জায়গায় ক্ষোভ বিক্ষোভ আছে, কিন্তু যতটা ক্ষোভ বিক্ষোভ এই ধরনের বড় দলে হয় সাধারণত, সেই জায়গাটা অতটা বেশি হবে বলে বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন না। তবে প্রার্থী তালিকার সবচেয়ে বড় চমক হচ্ছে যে তারেক রহমান নিজে বগুড়ার একটি আসন থেকে প্রার্থী হয়েছেন, কিন্তু বেগম খালেদা জিয়া, যার আসলে এখন অবসরে থাকার কথা, যিনি অনেকদিন ধরে শারীরিকভাবে অসুস্থই ছিলেন, তাকে 3টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে কেন মনোনয়ন দেওয়া হলো বা দিতে হলো সেটি নিয়ে নানা রকম আলাপ আলোচনা রাজনীতির মাঠে আছে। অনেকে প্রশ্ন তুলছেন, তার মানে কি তারেক রহমান বুঝতে পারছেন কিংবা বিএনপির মধ্যে কেমন কোনো সংশয় আছে যে তারেক রহমান শেষ পর্যন্ত আসলে দেশে আসতে পারবেন না, কিংবা বিএনপি নির্বাচনে বিজয়ী হলেও তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা সম্ভব হবে না। সেই কারণে বেগম খালেদা জিয়াকে সামনে রাখা হয়েছে যাতে তাকে প্রধানমন্ত্রী হিসাবে
দায়িত্ব শপথ গ্রহণ করিয়ে তারপর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে কি প্রক্রিয়ায় এই যে প্রার্থী তালিকাটি ঘোষণা করা হলো, সেই প্রার্থীদের কি প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে সেটি নিয়েও আবার বেশ বিএনপি দলের মধ্যেও কৌতূহল আছে, সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল আছে। আমরা যারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জাতীয় নির্বাচন প্রত্যক্ষ করেছি, আমরা জানি যে বিভিন্ন বিশেষ করে বড় দলগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগ এইসব দলের যারা মনোনয়ন প্রত্যাশী তারা তাদের সমর্থকদের নিয়ে বিশাল শোডাউন করে পার্টি অফিসে যান, সেখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, আবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক ধরনের একটা শোডাউন করেন, আবার দিনের পর দিন পার্টি অফিসে সেখানে নির্বাচনী বোর্ড সাক্ষাৎকার নিতে থাকে, সেখানে এক ধরনের একটা জমজমাট উৎসবমুখর পরিবেশ একটা তৈরি হয় এবং রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্য তৈরি হয়। এবার কি সেগুলো হয়েছে? আমাকে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা তিনি বলছিলেন, আজকে তার সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে কখন ভোট বসলো, কখন কে প্রার্থী মনোনয়নপত্র উঠালো, মনোনয়নপত্র জমা দিল, কিছু টের পেলাম না, শুধু জেনে গেলাম যে কারা কারা প্রার্থী হয়েছে। এটি কিভাবে হলো? অবশ্য কোনো কোনো পত্রিকায় আমি দেখেছি যে গত কয়েকদিন ধরেই নাকি কোনো কোনো প্রার্থীদের কিংবা সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার হচ্ছিল, এরকম একটি খবর আমি কোথায় যেন দেখেছি। তবে এটি নিয়ে আমি আসলে একটু জানারও চেষ্টা করেছিলাম। বিএনপির এই যে নীতি নির্ধারণী প্রক্রিয়াটা সম্পর্কে জানেন বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন মিস্টার তারেক রহমানের সঙ্গে যোগাযোগ আছে বা তারেক রহমানের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর রাখেন, এমন একটি সূত্র তিনি অবশ্য একটি ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যাটি হচ্ছে আমার কাছে খুব চমকপ্রদ মনে হয়েছে। তার ব্যাখ্যাটি হয়েছে যে মিস্টার তারেক রহমান বেশ কয়েকটি টিম করে আরও গত কয়েক মাস আগে থেকে আসলে আওয়ামী লীগের পতনের পরপর যখন নির্বাচন নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, ঠিক সেই সময় থেকে বেশ কয়েকটি টিম সারা দেশে তারা পাঠিয়ে দিয়েছেন। তারা তাদের মতো করে চায়ের দোকানে বসে, হোটেলে বসে, বাজারে বসে, নানা জায়গায় বসে লোক সম্পর্কে কথাবার্তা বলে তারা একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছেন যে সেখানে কারা কোন দলের কারা প্রার্থী হতে পারে, তাদের সম্পর্কে সাধারণ জনগণের ধারণা কি, কে পাশ করতে পারে, কে ফেল করতে পারে। ঠিক সেইভাবে অন্ততপক্ষে 3টি গ্রুপ থেকে 3টি তালিকা তিনি নিয়েছেন এবং সেই তালিকা থেকে কমন নামগুলোকে বাছাই করে তিনি মনোনয়ন দিয়েছেন, এমন একটি তথ্য আমাকে তার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র দিয়েছে। সেখানে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই মিস্টার তারেক রহমানের পছন্দ কাজ করেছে কিংবা অন্যান্য নেতাদের পছন্দ কাজ করেছে, কিন্তু মোস্টলি মিস্টার তারেক রহমানের পছন্দ কাজ করেছে। কিন্তু এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে এই ধরনের একটি ভূমিকা, এই ধরনের একটি পদ্ধতি অবলম্বন করা হয়েছে বলে তার খুব ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে জানিয়েছেন। আমার প্রশ্ন ছিল যে বেগম খালেদা জিয়াকে কেন প্রার্থী করা হলো বা তাকেই কেন নির্বাচনে টেনে আনতে হলো। সেই ক্ষেত্রেও তার সেই তারেক রহমানের ঘনিষ্ঠ যে সূত্রটি, সেই তার ব্যাখ্যা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এখনও আওয়ামী লীগ, বিএনপি হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং বেগম খালেদা জিয়া জামাতে বিএনপি। ফলে এই যে দুইজন ব্যক্তি, দুইজন নেতা, তাদেরকে ঘিরে এই দুটি দলের সব কিছুই আবর্তিত হয়। ফলে এরকম একটি সময়ে যে নির্বাচন, সেই নির্বাচনে দলের মধ্যে ঐক্য ধরে রাখা, দলের জনপ্রিয়তা এবং সব কিছু মিলিয়ে তারা বেগম জিয়া এই নির্বাচনে আছেন, তাকে তারা নির্বাচনে রাখতে চেয়েছেন, ফলে তাকে প্রার্থী করা হয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে একেবারেই তারেক রহমানের খুব ঘনিষ্ঠ যেই সূত্রগুলো, সেই সূত্রগুলোর ব্যাখ্যা। তার ভিন্ন কোনো ব্যাখ্যা থাকতেও পারে। তবে যে আসনগুলো খালি রাখা হয়েছে কিংবা খুব আলোচিত কয়েকজন প্রার্থীর ব্যাপারে যা এরকম যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি আগেও নারী সংসদ সংরক্ষিত আসন থেকে এমপি হয়েছিলেন, সামনে তার সেই রকম একটি জায়গা থেকে হওয়ার সুযোগ আছে। আবার মিস্টার রিজভী তিনি নিজেই প্রার্থী হতে চাননি, কারণ নির্বাচন পরিচালনা কমিটিতে তিনি থাকতে চেয়েছেন, এমন কিছু কথাবার্তাও বিএনপির দলীয় সূত্রগুলো থেকে বলা হয়েছে। যাই হোক, বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, নির্বাচনী তফসিল তো বটেই, এমনকি নির্বাচনের তারিখ ঘোষিত হবার অনেক আগেই। সেটি এক ধরনের বিএনপির ম্যাচুরিটির পরিচায়ক বলেও অনেকে মনে করছেন, এই কারণে যে আসলে নির্বাচনী প্রার্থীদের তালিকা ঘোষণা করার মধ্য দিয়ে বিএনপি একরকমের নির্বাচনী কর্মকাণ্ডে নেমে পড়েছে। ফলে তারা এখন যদি এলাকায় খুব শীঘ্রই, আমি পত্রিকায় দেখলাম যে জামাত ইসলামেও তাদের তালিকা ঠিক করে রেখেছে, তারা তার প্রার্থীদের নাম ঘোষণা করবে। ফলে জামাত ইসলামী করুক অথবা না করুক, যদি বিএনপির
প্রার্থীরা এলাকায় গিয়ে কাজ করতে শুরু করে, নির্বাচনী ক্যাম্পেইন শুরু করতে পারে, সারা দেশের মানুষ তো ভোটের জন্য অপেক্ষায় আছে। ফলে একটি নির্বাচনী আবহ তৈরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে সরকারের পক্ষে আর পিছিয়ে যাওয়া বা কোনো ধরনের গড়িমসি করা বা কারসাজি করাটা একটু কঠিন হয়ে উঠতে পারে। এরকম একটি বিশ্লেষণ অনেকেই দিচ্ছেন, বিশেষ করে যারা ঢাকার রাজনীতি খোঁজখবর রাখেন, বিশ্লেষণ করেন, এমনকি বিএনপির নীতি নির্ধারকদের কেউ কেউ এরকম ভাবনা ভাবছেন। তবে এই যে নির্বাচনে সবচেয়ে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন কতটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে, সেই প্রশ্নটি সরকারের মধ্যে আছে, দুঃখিত, সরকারের মধ্যে আছে, বিএনপির মধ্যে আছে, সাধারণ জনগণের মধ্যে তো আছেই। এবং সাধারণ জনগণ মনেই করেন, বা ডিপ্লোম্যাটিক এরিনাগুলোতে যে আলাপ আলোচনা হচ্ছে, তাদের আগ্রহ আছে যে সকল দলকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে হবে। ফলে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন যদি করেও ফেলে সরকার, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে, সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের ভবিষ্যৎ নিয়ে একটা সংশয় থেকে যাবে, একটা প্রশ্ন থেকেই যাবে।